দর্শক বিশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা আজও প্রতিদিনের মতো অর্থনৈতিক কোনো একটি কর্মকাণ্ড নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে করোনার এই ক্রান্তিকালীন সময়েও আমরা আমাদের অতিথিদেরকে স্কাইপের মাধ্যমে অনলাইনে সংযুক্ত করে আমাদের এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি। মূলত এই ক্রান্তিকালীন সময়ে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির চাকা সচল রাখতে কী করণীয়, এই সংকট কোন দিকে যাচ্ছে, এ ধরনের আলোচনাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা করোনা সংকট এবং উত্তরণ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি এই মুহূর্তে যুক্ত আছেন। জনাব মুনতাকিম আশরাফ, বিসিসিআই এর প্রথম সহসভাপতি, এবং সেই সাথে আছেন মোহাম্মদ মহসিন, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ সংলাপে। আমরা মূল আলোচনা শুরুর আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে আসব। মূলত দীর্ঘদিন এই টানা ছুটি ও অঘোষিত লকডাউনের অর্থনৈতিক কর্মকাণ্ড একদম স্থবির থাকায় গভীর সংকট কিন্তু ধেয়ে আসছে। ছোট বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী কেউই কিন্তু ভালো নেই। সংকট ছড়িয়ে পড়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের ঘরে। বেকার হওয়ার সংখ্যায় আছে কয়েক কোটি কর্মজীবী মানুষ। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন মানুষকে বাড়াতে হবে নগদ সহায়তার পরিধি। তবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দাবি, সরকারের নেওয়া নানা পদক্ষেপে বেঁচে যাবে নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে আমাদের প্রতিবেদক সুলতান আহমেদ একটি প্রতিবেদন করেছেন, দেখে আসি। টানা ছুটি ও অঘোষিত লকডাউনে স্থবির জনজীবন, বন্ধ রয়েছে প্রায় সব ধরনের উৎপাদন ব্যবস্থা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। স্বল্প পরিসরে পোশাক কারখানা খুলে দেওয়া হলেও অন্যান্য হাজারো রকমের পণ্য উৎপাদন ও সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। কেউ কেউ আবার আগে থেকে উৎপাদন করেও তা বিক্রি করতে পারছেন না। এতে হাজার হাজার কোটি টাকার লোকসানে পড়েছেন পোশাক সহ অন্য খাতের ব্যবসায়ীরা। আমাদের যা ছিল সমস্ত পুঁজি এক জায়গায় আমরা লাগিয়েছি। অফিস আছে, গুডাউন আছে, এই ভাড়াগুলি এগুলি নিয়ে আর কি একটা বড় একটা ব্যাংক ইন্টারেস্ট। এই যখন ব্যবসায়ীদের অবস্থা, তখন জীবনের সাথে সবচেয়ে বড় যুদ্ধে নিম্নয়ের খেটে খাওয়া মানুষ। পুরো দেশ কার্যত অচল থাকায় শুধু সহায়তার দিকে তাকিয়ে ছাড়া যেন কিছুই করার নেই তাদের। গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর হিসেব বলছে দেশে নতুন করে বেকার হতে পারে 1.5 কোটি মানুষ। এদের সাথে তাদের পরিবারের সদস্যদের যোগ করলে সহায়তা প্রয়োজন প্রায় 5 থেকে 6 কোটি মানুষের। আসার কথা এই সংকটে বেকার হওয়া মানুষদের কথা ভেবে সরকার এরই মধ্যে তালিকা করে প্রায় 50 লাখ মানুষকে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাদের অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে চলে যাবে নির্দিষ্ট পরিমাণের অর্থ। তবে বিশেষজ্ঞরা বলছেন এরপরও তালিকার বাইরে থেকে যেতে পারে বড় এক জনগোষ্ঠী। প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ দিয়ে শুরু করলেও এটাকে পরবর্তীকালে বাড়াতে হবে, কারণ মানুষের সংখ্যা যারা বেকার হয়ে গেছে বা হঠাৎ করে দরিদ্র হয়ে গেছে, দরিদ্র সীমার নিচে চলে গেছে, তাদের সংখ্যা কিন্তু 1.5 কোটির নিচে হবে না পরিবারের সংখ্যা। কাজেই এই সংখ্যাটাকে বাড়াতে হবে। এবং আমরা যেটা মনে করি যে এখানে তালিকার ভিত্তিতে না করে সেলফ সিলেকশনের ভিত্তিতে করা উচিত। পরিকল্পনা মন্ত্রী বলছেন সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। আমার তো মনে হয় তুলনা করা কেমন হবে আমি জানি না, তবে অন্যান্য সকল দেশের আজকাল তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা দুনিয়ার বিভিন্ন সেক্টরে দেখতে পাচ্ছি। আমরা তো মন্দ করিনি বলে আমার ধারণা, আমরা ভালোই করছি আমরা মনে করি। আমরা এছাড়া ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত 72,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বন্টনেরও বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আমরা সুলতান আহমেদের প্রতিবেদনটি দেখলাম। আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে মুনতাকিম আশরাফ এবং মোহাম্মদ মহসিন, আপনারা দুজন যুক্ত আছেন। আমি প্রথমে মুনতাকিম আশরাফ আপনাকে দিয়ে শুরু করতে চাই। মূলত করোনার এই সংকটকালীন সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম একরকম স্থবির হয়ে গেছে। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পণ্য উৎপাদন হচ্ছে কিন্তু পণ্য বিক্রি করা যাচ্ছে না এবং নতুন করে উৎপাদনে যেতে পারছেন না। ছোট ছোট উদ্যোক্তারা শঙ্কায় পড়েছেন। সব মিলিয়ে আমরা যদি দেশের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করি, আন্তর্জাতিক পরিসরের সাথে তুলনা করে, সেই দেশের ব্যবসা বাণিজ্য আসলে কোন ধরনের নতুন শঙ্কায় পড়তে যাচ্ছে, কি মনে করছেন জনাব মুনতাকিম আশরাফ? যে আপনার কথার সাথে একমত, কিন্তু আপনার আমার কথা কি হচ্ছে না? ঠিক আছে, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন, শুনতে পাচ্ছি। ঠিক আছে। প্রথমত হচ্ছে যে আপনার সাথে বাংলাদেশটা প্রতিটি দেশই আপনার এই করোনা ভাইরাসের ক্ষতি করবে। আমেরিকার মতো আপনার রাষ্ট্র, আপনার যেখানে আপনার প্রায় 40 থেকে 50 লক্ষ আপনার মানুষ বেকার হয়ে গেছে, সেখানে আপনার ধরেন বাংলাদেশে আপনার এটি 2-3 সপ্তাহ পরে আসার পরেও
বাংলাদেশ সরকার আপনি যে প্রণোদনা প্যাকেজ সহ আপনার যে স্টেপগুলি নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। এখানে আপনি দেখবেন যে আপনি দুটি স্ল্যাবে আপনার ভাগ করা হচ্ছে। 30,000 কোটি টাকা হচ্ছে গিয়ে যে আপনার বড় ব্যবসায়ীদের জন্য, যারা বড় এবং ক্ষুদ্র এবং মাঝারির জন্য আপনার 20,000 কোটি টাকা আপনার স্ল্যাব করা হচ্ছে। কিন্তু এটি আপনার যেরকম আপনার একটু আপনার টেকনিক্যালি আপনার কেউ লোন নিতে গেলে আপনার সেটা সমস্যা ছিল, কিন্তু আমরা এপিসিসি এর পক্ষ থেকে আপনার বাংলাদেশ ব্যাংকে আমাদের প্রেসিডেন্ট অলরেডি আপনার একটা চিঠি দিয়েছেন, সেটা আপনার একটা সহজ সিচুয়েশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। দেন আমরা এটাকে আরো সহজ করার জন্য যেটা হয়েছে যে আপনার জামালপুর চেম্বার, আমাদের ওখানে আপনার একটা জামালপুর চেম্বারে একটি পাইলট প্রজেক্ট 100 কোটি টাকার আপনার একটি পাইলট প্রজেক্ট ছিল, যেটা হচ্ছে গ্রুপ ভিত্তিতে আপনার লোন প্রদান করা এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলির মাধ্যমে কিভাবে লোনগুলি প্রদান করা হয় সেভাবে। এগুলির ভিত্তিতে এখন কিন্তু আপনার যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আছে তারা আপনার তাদের স্ব ব্যাংকে আপনার অ্যাপ্লাই করতে পারবে। এখানে আপনার ব্যাংকগুলিতে আপনার হেল্প ডেস্কও আছে এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী আপনার 10 দিনের মধ্যে যদি সেই ব্যাংক আপনার রিপ্লাই না করে তাহলে সেই ব্যাংকের কাছে আপনার বাংলাদেশ ব্যাংক জবাবদিহি করবে এবং তারপরে যদি আপনার না করে এপিসিসি কে জানালে বাংলাদেশ ব্যাংক সরাসরি এপিসিসি আপনাকে চিঠি প্রদান করবে। তো এই জিনিসগুলি কিন্তু অনেক সহজতর করে নিয়ে আসা হচ্ছে। এবং আপনার যেটা হচ্ছে যে সামাজিক সুরক্ষা 700 কোটি টাকা, সেখানেও আমরা একটা প্রস্তাব দিয়েছি, সেটা হচ্ছে যে আপনার একেবারে আপনার তৃণমূল পর্যায়ে, যেমন ধরেন যে আপনার তাঁত শিল্প থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আপনার যারা শ্রমিকরা কাজ করে তারা আপনার এটির আওতায় কিভাবে আসতে পারে। তো এটা তাদের তো আপনার স্যালারি শিট নেই, তো তাদেরকে কিভাবে এই আওতার মধ্যে নিয়ে আসা যায় সেটার জন্য আমরা যেটি করেছি সেটা আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে এই 700 কোটি টাকা তারা ভোটার আইডি দিয়ে আপনার ধরেন যে সেটা সামাজিক সুরক্ষার মধ্যে আপনি করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনার জিনিসগুলো হচ্ছে। কিন্তু এখন আমাদের সবচেয়ে বেশি আপনার গুরুত্ব দিতে হবে কৃষিখাতে। কৃষিখাতে আমরা যদি 100% আপনার যদি আপনার জোর দিতে পারি এবং আমরা যদি আপনার কৃষিখাতে আমরা 100% আপনার এই ফলনটা আপনার যদি ঘরে নিয়ে আসতে পারি, এবার কিন্তু আপনার চালের ফলন কিন্তু খুবই ভালো হচ্ছে এবং শাকসবজি থেকে শুরু করে প্রত্যেকটি ফলনই কিন্তু প্রায় বাম্পারের কাছাকাছি। তো এটা আমাদের ঘরে নিয়ে আসতে হবে। এটা যদি আমরা ঘরে নিয়ে আসতে পারি এবং ইকোনমিটাকে আমরা যদি সুন্দরভাবে আমরা মানে ম্যানেজ করে আপনার রোল করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আপনার অন্যান্য জায়গায় যেরকম আপনার মন্দার সৃষ্টি হতে পারে সেটা আপনার বাংলাদেশের সৃষ্টি হবে। ধন্যবাদ জনাব মুনতাকিম আশরাফ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু জনাব মোহাম্মদ মুহসিন আপনার সাথে একটু যুক্ত হব। মূলত অর্থনৈতিক যে কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, দেশের ব্যবসা বাণিজ্য যেহেতু একটা স্থবিরতা চলছে এবং জনাব মুনতাকিম আশরাফ যেটি বলছিলেন আসলে কৃষি খাতে এখন সবচেয়ে বেশি জোর দিতে হবে। আমরা জানি যে কৃষি পণ্যও কিন্তু জায়গায় জায়গায় নষ্ট হচ্ছে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে যেই পরিস্থিতির দিকে যাচ্ছে করোনার এই সংকটকালীন সময়ে মূলত কোনো অর্থনৈতিক ভঙ্গুরতা কি আপনি দেখতে পাচ্ছেন সামনে, অথবা পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে, কি মনে করছেন জনাব মোহসিন? ধন্যবাদ আপনাদের। অর্থনৈতিক পরিস্থিতি বিশ্বজুড়ে যেদিকে যাচ্ছে সেটাকে আগাম অনুমান করাটা অনেক দুঃসাধ্য হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে প্রতিটা দেশের যে অর্থনৈতিক ক্রাইসিস, এক একটা দেশের ক্রাইসিসের প্রকার এবং কারণগুলি এক এক রকমের। আমেরিকাতে ঠিক যে কারণগুলি ওরা ফেস করছে, আমরা কিন্তু সেই একই রকমের কারণগুলি ফেস করছি না। এটা খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে মানুষকে স্বল্পকালীন সময়ে বাঁচিয়ে রাখা শুধু না, লম্বাকালীন সময়ে একটা পরিবেশ তৈরি করা, যেটা ওদের ওখানে নাই। ওদের ওখানে লম্বাকালীন সময়ের অনেক কিছু তৈরি হয়ে আছে এবং সেখানে যদি সাপোর্ট দিতে হয় খুব সহজে তারা কোয়ান্টিটেটিভ ইজিং এর মাধ্যমে করে ফেলতে পেরেছে। দেখেন তাদের স্টক মার্কেট ক্র্যাশ করার পর যেই বেল আউট প্রোগ্রাম নেওয়া হয়েছে, স্টক মার্কেট কিন্তু আবার উঠে গেছে। কারণ ওইটাকে উদ্দেশ্য করে ওই প্যাকেজটা মানে সাজানোতে ওই কাজটা হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে আপনি এই ধরনের স্ট্রাকচার দেখতে পারবেন না। আমাদের এখানে এটা স্ট্রাকচার নাই। সাধারণভাবে একটা জিনিস দেখা যাচ্ছে সমস্ত পৃথিবীর বড় বড় দেশগুলির সাথে, উন্নত দেশগুলির এমনকি মধ্যমসারির দেশগুলির সাথে আমাদের অভিজ্ঞতা তুলনা করলে, যে আমি যেটা মোটা দাগে দেখি সেটা একটা বড় ডিফারেন্স। সেটা হলো সারা বিশ্বের বেশিরভাগ দেশ ফাইট করছে এক করোনা ভাইরাসের বিরুদ্ধে, আর আমাদের ফাইটটা হচ্ছে আসলে দুইটা জিনিসের বিরুদ্ধে, করোনা ভাইরাস আর করাপশন। এই করাপশন যে কি মানে শিকড়ের মতো ছেয়ে আমার ইকোনমি, আমার দেশের, আমার সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, এটার ভয়াবহতা ফুটে উঠছে হলো এই করোনা আক্রান্ত হওয়ার পরে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আমরা এই মানে দুর্নীতির করাল গ্রাস আমরা দেখতে না পেয়েছি।
ফলে যে কোনো প্যাকেজ নিলেই সেটাকে খুব সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে, এটা বিশ্বাস করার কোনো ব্যাপারটা, এটা প্লজিবল কিনা, এটা আসলে যুক্তিগত কিনা সেটাও ভেবে দেখা উচিত। এবং সেখানে আসলে আমাদের মূল ফাইটের একটা অংশ যে কতখানি প্ল্যান করলাম তার থেকে অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সেটাকে দুর্নীতিবাজদের মানে খপ্পর থেকে রক্ষা করে কতটুকু ইমপ্লিমেন্ট করা যাবে সেই দিকে। তো অর্থনৈতিক ভাবে একটা জিনিস হচ্ছে যে সারা বিশ্ব একদিকে যাচ্ছে, সেটা হচ্ছে মন্দার মধ্যে তো যাচ্ছে, কিন্তু মহামন্দা আসবে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সেখানে যদি আসে আমাদের দেশও সেই মহামন্দার হাত থেকে রক্ষা পেতে পারবে না। এখন মন্দা এবং মহামন্দার মধ্যে পার্থক্যটা একটু ভয় বলে নেই, সেখানে হচ্ছে মন্দায় আমাদের দেশে যেটা হচ্ছে, আমাদের দেশে কিন্তু সাপ্লাইয়ের সংকট নেই, এখন প্রণোদনা দেওয়া হচ্ছে, আবার সাপ্লাই অলরেডি আছে। যে প্রবলেমটা হচ্ছে আমাদের ডিমান্ডটা নেই। এই ডিমান্ডটাকে যদি আরো মানে টিকিয়ে রাখতে হয় বা বাড়াতে হয় তাহলেই হচ্ছে প্রণোদনার দরকার ছিল এই এক ধরনের। আর যে প্রণোদনাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাপ্লাই সাইডকে মজবুত করার জন্য, যে বড় বড় ব্যবসায়ীরা তাদের আসলে যে কারণে প্রণোদনাটা তারা নিয়েছেন সেই কারণটা আমার কাছে বোধগম্য হয়নি। তারা অন্য কারণে চাইতে পারতেন পরে, এখন আসলে তাদের কোনো প্রণোদনার দরকার ছিল না বলে আমি মনে করি। এই মুহূর্তে যাদের প্রণোদনার দরকার ছিল তারা হচ্ছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন, যারা ডিমান্ডটাকে তৈরি করে রাখতে পারতেন, যারা সার্ভাইভালের মধ্যে থাকতে পারতেন। এই জায়গা থেকে আমরা আসলে তাকাইনি, আমাদের ভিতর সমন্বয়হীনতা ছিল এবং এখনো আছে। আমরা আসলে অনেক মায়োপিক, অনেক ভালোভাবে মানে কাজ করতে পারছি না। আমাদের আমলাতন্ত্রের অসারতা, আমাদের নেতৃত্ব দানের ক্ষমতা, ক্রিয়েটিভ থিঙ্কিং এর ক্ষমতা, এগুলি আমাদের চোখের সামনে ফুটে উঠছে এক এক দিন। যেমন একটা মার্কেট ওপেন করা হবে কি হবে না, হলে কবে সেটা নিয়ে দেখা গেছে অতি অল্প সময়ের মধ্যে 3-4 বার ডিসিশন চেঞ্জ হয়েছে। এই ধরনের সমস্ত জিনিস আমরা ইম্পর্টেন্ট ক্ষেত্রে আরো বড় আকারে হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। তো এত সমন্বয়হীনতা, এত অযোগ্যতা, এত সমস্ত জিনিস মানে থাকতে এখনই অত্যন্ত জরুরি ভিত্তিতে যেটা করা উচিত, আমাদের মানে সংশ্লিষ্ট যে সমস্ত পক্ষগুলি আছে তাদের থেকে দক্ষ সৎ নেতৃত্ব দানের মতো এবং মানবতা আছে এমন ধরনের মানুষজনকে নিয়ে একটা বড় রেস্কিউ টিম গঠন করা উচিত, যে টিমের মাধ্যমে আসলে সাজেশন এবং তার ইমপ্লিমেন্টেশন কিভাবে হতে পারে সেগুলি নিয়ে বসা উচিত এবং মনিটরিং এর ব্যবস্থা রাখা উচিত সার্বক্ষণিক ভাবে। না হলে মহামন্দা যদি পৃথিবীতে শুরু হয় আমরা তার থেকে রেহাই পাবো না, এবং সেটা আমাদেরকে আরো অনেক বড় আকারে, যেটা আমরা চিন্তাই করতে পারছি না, তার থেকে বড় আকারে আমাদের ক্ষতি করে ফেলবে। ধন্যবাদ জনাব মহসিন, আপনি অনেকগুলো পয়েন্ট আপনি তুলে ধরেছেন। বিশেষ করে করোনা এবং করাপশন এই দুইটি যখন একসাথে থাকে তখন কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়, সেটি আপনি বলছিলেন, এবং আমলাতন্ত্র এবং সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতার কথা বলেছেন। আমি জনাব মুনতাকিম আশরাফ আপনার কাছে আসবো একটু। মহসিন ভাই যে পয়েন্টগুলোর কথা বলছেন যে করোনা এবং করাপশনের এই সংমিশ্রণে যখন পরিস্থিতি যাচ্ছে তখন তিনি প্রণোদনার এই প্যাকেজগুলো আসলে সঠিকভাবে বিভাজন হবে কিনা, সঠিকভাবে বন্টন হবে কিনা সেই বিষয়ে কিন্তু একটা শঙ্কা প্রকাশ করেছেন। আপনাদের কি মত, মানে আপনারা কিভাবে ভাবছেন, এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এফবিসিসিআই সহ যে ট্রেড বডিগুলো আছে তারা কি এক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে কিনা, যে সিলেকশনের ক্ষেত্রে ভালো একটা সিলেকশন যাতে হয় সে জায়গায় কোনো ভূমিকা রাখতে পারে কিনা? জনাব মুনতাকিম আশরাফ। প্রথমত হচ্ছে যে মানে করাপশন আপনার সব জায়গাতে আছে, এটার ব্যাপারে আপনার কোনো ডাউট নেই, এটার ব্যাপারে আমরা স্বীকার করি। এবং আপনার সেটি আপনার ধরেন যে আপনার শুধু যে আপনার এক জায়গায় না, আপনার ধরুন যে আপনার আমরা যারা আমরা আছে তাদের মধ্যে এখন এটা সবচেয়ে বেশি দেখা যায় সমন্বয়হীনতার বিষয়। তো সেই ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি না, আমরা পজিটিভ চিন্তা করি এবং যাতে সামনের দিকে আপনার পজিটিভ হয় এবং দেশটি যাতে আপনার সচল থাকে সেই ব্যাপারে কিন্তু কাজগুলো করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি অ্যাসোসিয়েশনকে এবং চেম্বারদেরকে অলরেডি চিঠি দিয়ে দিয়েছি যে এই প্রক্রিয়াতে আপনার লোনগুলি পাওয়া যাবে। হ্যাঁ, এবং আপনার অলরেডি আমাদের এপিসিআই থেকে আপনার লাইভ চ্যানেল করে, যেটা হচ্ছে আপনার ফেসবুক লাইভ এবং ইউটিউবে আমরা প্রত্যেকটি ব্যবসায়ের মতামত নেওয়া শুরু করছি, যেটা আমরা সেটাতে আপনার ট্রান্সপারেন্ট থাকা, তাদেরকে আপনার কোন ইনফরমেশন গুলি দেওয়া হচ্ছে এবং তারা আপনার কোন জায়গায় আপনার প্রবলেম করছে সেই ইনফরমেশন গুলো আমরা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এভাবে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। এটা হচ্ছে একটা জিনিস। আর এখানে হচ্ছে যে প্রণোদনার বিষয়টা, তো এটা তো আপনার সরকার দিচ্ছে না, বিষয়টা হচ্ছে যে ব্যাংকগুলিকে আপনার বলা হয়েছে। আমরা যেহেতু যখন 20,000 কোটি টাকার মধ্যে আপনার 10,000 কোটি টাকা আপনার ব্যাংকের আছে আর তারও সংকট 10,000 কোটি, তখন আমরা বাংলাদেশ ব্যাংককে আপনার চিঠি দেওয়া হয়েছে
যে আপনারা 10,000 কোটি টাকা আপনার এই প্রাইভেট ব্যাংকগুলিতে ইনজেক্ট করেন, সেটা হচ্ছে যে প্রথম বছরে 4.5% ইন্টারেস্ট দিবে। এটা কিন্তু আমরা টাকাটা লোন নিচ্ছি 4.5% ইন্টারেস্টে, পরের বছরে এটা আপনার 9%-এ যাবে। এই 20,000 কোটি টাকা যাতে আপনার দেশে 40,000 কোটি টাকা সার্কেল হয়, এই জিনিসটা কিন্তু এভাবে করে। 30,000 কোটি টাকা যাতে 60,000 কোটি টাকা আপনার সার্কেল হয়। গভর্নমেন্ট যে প্রণোদনার প্যাকেজটি দিয়েছে সেটা এভাবে যে যাতে এই জিনিসটা আপনার রোল হয়, রোল হলে ইকোনমি রান ডাউন করবে। তো এখানে আপনার কি বলা হচ্ছে এই প্রণোদনা প্যাকেজটাতে বলা হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনার স্যালারি দিতে পারছেন না, দোকানটা খুলেছেন স্যালারি দিতে পারছেন না, তাহলে আপনার স্যালারি দেওয়ার জন্য যে টাকাটা প্লাস আপনার ধরেন যে আপনার ভাড়া দিতে পারছেন না, দোকান নিয়েছেন ভাড়া দিতে পারছেন না, এইসব বিষয়গুলো সবগুলো মিলিয়ে 5 লাখ থেকে 25 লাখ পর্যন্ত উইদাউট কোলাটারাল গ্রুপ গ্যারান্টি, মানে হচ্ছে কি 10 জনের মধ্যে আপনার গ্রুপ গ্যারান্টি হবে। একজন যদি আপনার না দিতে পারে তাহলে আরেকজন হচ্ছে কি সেটা লায়াবিলিটি নেবে। সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েশন গুলির মাধ্যমে হবে এবং এফবিসিসিআই আপনার তদারকি করবে। তো বিষয় হচ্ছে কি এইভাবে যাতে কেউ কোনোভাবে আপনার এই লোনটা আপনার ডিফল্ট না হতে পারে। এবং আমরা যে আপনার জামালপুরের যেই আপনার জামালপুর চেম্বারের আপনার যেই এক্সাম্পলটা দেখেছি সেখানে আপনার 100% আপনার নকশিকাতা আপনার 100 কোটি টাকা আপনার লোন দেওয়া হয়েছিল, সেটা 100% আপনার লোন আপনার উঠিয়ে আসা সম্ভব হয়েছে। তো আমরা মনে করি যে এটা হচ্ছে একটা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমি মহসিন ভাইয়ের সাথে একমত যে আপনার এর মাঝখানে আপনার বিভিন্ন বিষয়গুলি নিয়ে আপনার যে সমন্বয়হীনতা, এটা আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলাচ্ছে। কারণ আমরা দেখলাম যে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী বললো যে 16 তারিখের দিকে সব দোকানপাটগুলো খুলে ফেলুন। হঠাৎ করে আপনার কি হলো, তার আগে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগের দিন আপনার একটা মিটিং হলো যে 16 তারিখের আগে কোনোভাবে ট্রান্সপোর্ট থেকে শুরু করে কোনো কিছু খোলা হবে না। হঠাৎ করে কি হলো আমরা জানি না, এবং তারা আপনার হঠাৎ করে আপনার খুলে দিল এবং বললো যে পরের দিন থেকে আপনার শপিং মল সবকিছু খোলা। আমরা বলেছিলাম যে আপনারা যদি শপিং মল থেকে শুরু করে দোকানপাট সবকিছু খুলেন, গভর্নমেন্টের একটা গাইডলাইন থাকতে হবে যে হ্যাঁ ডিসইনফেক্ট করার জন্য অথবা সবকিছু মিলিয়ে আপনার একটা থাকতে হবে। যেমন বাইরে আপনার যেই জিনিসটা করেছে তাদের আপনার ইয়েটা ফলো করে আপনার করা উচিত। যেমন ধরেন যে আপনার দুবাই এবং অন্যান্য জায়গাতে আপনার যখন শপিং মলগুলো খোলা হচ্ছে, তারা বলেছে যে আপনার লিফট কোনোভাবেই ইউজ করা যাবে না, আপনার এসকেলেটর অথবা সিঁড়ি আপনি ইউজ করতে হবে। প্লাস হচ্ছে যে আপনার ডিসইনফেক্ট হওয়ার জন্য আপনার প্রথমত আপনার টোটালি আপনার ডিসইনফেক্ট হয়ে তারপর আপনার ঢুকবেন। একটি শপিং মলে একজনের বেশি একটি দোকানে একজনের বেশি কেউ আপনার ঢুকতে পারবেন, বাইরে আপনার থাকতে হবে। তো এই গাইডলাইন গুলি আমাদের দরকার ছিল। এই গাইডলাইন গুলি যদি না থাকে তাহলে আপনার সবাই তো আর আপনার নিশ্চয়ই নিজেরা আপনার গাইডলাইন বানাবেন। তো এটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা আমাদের সংখ্যা। জনাব মুনতাকিম আশরাফ, আপনাকে ধন্যবাদ। যুক্ত থাকুন আমাদের সাথে। আমি মহসিন ভাই আপনার কাছে একটু যাব। মূলত প্রণোদনা তো না, এর পাশাপাশি মানবিক সহায়তার বিষয়টি কিন্তু এখন খুবই গুরুত্ব রাখছে। কারণ আমরা অনুষ্ঠানের শুরুতে যে প্রতিবেদন দেখেছি সেই প্রতিবেদনেও বলা হয়েছে নিম্ন এবং মধ্যবিত্ত আস্তে আস্তে কিন্তু তাদের সংখ্যাগুলো বাড়ছে, কারণ তারাও কিন্তু আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে মানবিক সহায়তার যে পৌঁছানোর যে প্রক্রিয়া এখন আমরা দেখতে পাচ্ছি, অনেকদিন ধরেই কিন্তু মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, কিন্তু সেই প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ আছে, সবাই কি মানবিক সহায়তা পাচ্ছে কিনা যারা পাওয়ার দাবিদার? জনাব মহসিন। এখানে আবার একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে এপিসিসির সভাপতির যে বক্তব্য ছিল সেখান থেকে দেখা গেল যে উনি যেটা বললেন যে প্রণোদনা ওনারা এটা এমনি পাচ্ছেন না। আরে ভাই, প্রণোদনা অর্থ তো টাকাটা এমনি দিয়ে দেওয়া না, দাম ত্রাণ এক জিনিস, সেটা কেন ব্যবসায়ীরা চাবে? তাদের জন্য যেটা এক্সট্রা অ্যারেঞ্জ করা হয়েছে এর জন্যই তাদের কৃতজ্ঞ থাকা উচিত। এবং যেখানে আমি বলছি যে শুরুতে দেখেন যে রেট অফ ইন্টারেস্টের ব্যাপারে যে সরকারি দিক থেকে বা আমলাতন্ত্র কিভাবে আমাদেরকে দেখেছে আমাদের এই ক্রাইসিস পয়েন্টে বড় সেক্টর যেমন গার্মেন্টস সেক্টর, তারা টাকা লোন পেয়েছে হচ্ছে 4% ইন্টারেস্ট রেটে, কারণ সরকার বাকিটা দিয়ে দিচ্ছে ভর্তুকি হিসাবে, সেটা ভিতরে থাকছে। এবং আরেকটা হচ্ছে তারপরে মাঝারি পত্রের শিল্পী তারা পাচ্ছে হলো 4.5%, আর কৃষকদের জন্য প্রথম যখন প্রস্তাব আসতো তখন হলো 5%। এবং তাদের জন্য যে টাকার পরিমাণটা সেটা হচ্ছে সবচেয়ে কম। কিন্তু এই যে অবস্থাটা, তার মানে আমরা বুঝতে পারছি যে প্রেফারেন্স আমার গভর্নমেন্টের কাছে, আমলাদের কাছে, যারা নীতি নির্ধারক কাছে, তাদের ভিতরে কিরকম, সেখানে দেখছি সবচেয়ে তলানিতে কৃষক। এবং তারপরে যেহেতু তাদেরই হচ্ছে সমস্ত ক্ষমতার ইসে, তারা যে প্রপোজালটা দিয়েছে সেখানেও এই ধরনের স্কেলেটিং এ দেখা গেছে কৃষকের উপর বার্ডেনটা বেশি রাখা হয়েছে। কিন্তু যখন এটা পরিস্ফুটিত হয়েছে তখন সেটাকে সংশোধন করে
সমান করেছে। কৃষককে এই আপৎকালীন সময়ে একেবারেই বিনা সুদে ঋণ দেওয়া উচিত, বিনা সুদে, যে এইটার উপর কৃষকদেরকে কোন রকমের সুদ দিতে হবে না। কারণ আপনি যদি এই রকম ক্রাইসিসে কৃষিকে বাঁচিয়ে রাখতে না পারেন, তাহলে সবাইকেই প্রায় না খেয়ে মারা যেতে হবে। এই এখন এখানে আপনি যারা টাকার মালিক আছেন, আপনাদের কাছে একটা জিনিস ভয়াবহতা মনে রাখবেন, যে ক্রাইসিস নানা রকম, পৃথিবী এই ধরনের আনপ্রেসিডেন্টেড অবস্থা দেখেনি। ফলে রিস্ক ম্যানেজমেন্টের ইস্যু থেকে কিছু ধরনের সিমুলেটেড জিনিসকে আমরা যারা রিস্ক ম্যানেজমেন্ট করেছি, অত্যাধিক মানে গভীরে গিয়ে বিভিন্ন জিনিস দেখার চেষ্টা করেছি যে এই ধরনের ক্ষেত্রে কি হতে পারে। একটা সময় আসতে পারে আলিবাবা 40 চোরের, সেই 40 চোরের যে মতো অবস্থা, যে তাদের কাছে শুধু সোনাই আছে, খাবার নাই। তো যাদের কাছে এখন টাকা আছে, তাদের কাছে শুধু টাকা থাকবে, খাবার থাকবে না। কেন? যে খাবারের এত ক্রাইসিস থাকবে, যার কাছে খাবার থাকবে সে কোন রকম সোনা, বাড়ি, গাড়ি, টাকা পয়সা ইত্যাদির মাধ্যমে ওই খাবারকে ট্রেড করবে না। সুতরাং এই জায়গায় যদি এখন সকলে মিলে অত্যন্ত ইম্পর্টেন্স না দেন, তাহলে আমাদের সামনে সত্যিকার ভাবে ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। আরেকটা জিনিস বলছি, যে এই যে করোনার প্রভাবটা আসলে কি হবে এখনো আমরা শিওর হতে পারছি না। কিন্তু আমার একটা নিজস্ব মানে বিভিন্ন দেশের সায়েন্টিফিক রিসার্চ করে যে মানে এটা তৈরি হয়েছে আমার ভিতরে, সেটা বলছি যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই করোনা সহজে যাচ্ছে না, কারণ এর বিরুদ্ধে একটা কার্যকরী ভ্যাকসিন এত সহজে বের হয়ে আসবে না। কারণ হচ্ছে এ এত দ্রুত তার জেনেটিক মানে কোড চেঞ্জ করে, তার মানে করে ফেলে, যে তার জন্য একটা সিঙ্গেল অ্যান্টিবায়োটিক তৈরি করা যাবে না। এমনকি এমন হতে পারে যে আমেরিকার যে অ্যান্টিবায়োটিকটা তৈরি হয়েছে সেটা আমেরিকায় কাজ করবে, আমার বাংলাদেশে করবে না। সেক্ষেত্রে যেটা যে লম্বাকালীন সময়ে করোনার সাথে সহাবস্থান কিভাবে বাস করা, সহাবস্থান কিভাবে করা যায়, একই সাথে সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যায়, সেই ধরনের একটা মডেল আমাদের দেশের জন্য এখনই ভেবেচিন্তে বের করার চেষ্টা করতে হবে। এবং এইরকম সময় যতদিন পর্যন্ত আমরা নিজেরা হয় ন্যাচারালি ইমিউন হচ্ছি করোনার থেকে, অথবা আমরা নিজেদের মতো করে এর এগেইনস্টে ভ্যাকসিন বের করতে পারছি, ততদিন পর্যন্ত স্বাভাবিক অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় কার্যকলাপে আমরা ফেরত যেতে পারবো না। সুতরাং সেই সময়ের জন্য অবশ্যই আপনি এনাফ ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং সাপ্লাই বাড়ানোর চিন্তা করে এই সময়ে কোনো লাভ নাই, যে আমার অমুক সেক্টরের প্রণোদনা, অমুক সেক্টরের প্রণোদনা লাগবে। হ্যাঁ, সমস্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টর প্রণোদনা নিয়ে আসছে না, কারণ তাদের অ্যাক্সেস আছে ক্ষমতার কাছে, তারাই আসতে পারছে না। যাদের কোনো অ্যাক্সেস ক্ষমতার কাছে নাই, তারা কারা? এদেশের কৃষক, শ্রমিক, মজুর, তাদের জন্য আমাদেরকে কথা বলতে হয়। এবং এই জায়গায় তাদেরকে যদি আপনি বাঁচিয়ে না রাখতে পারেন, এনাফ ডিমান্ড ক্রিয়েট হবে না, ইকোনমি ক্রমাগতই নিচের দিকে যেতে থাকবে। একটা সময় আসতে পারে যে আপনাদের কাছে শুধুই অ্যাসেট থাকবে, আর কিছুই থাকবে না, ওই অ্যাসেটের কোনো ভ্যালু থাকবে না। যাদের কাছে অনেক অ্যাসেট আছে তাদের ক্ষেত্রে বলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জি জি বলুন। জি হ্যালো, হ্যাঁ জনাব হোসেন বলুন, আপনি সংক্ষেপে বলুন, আমরা এরপর একটু বিরতি নিব। জি, যেটা এটা আমার একান্ত মানে নিজের ভাবনা। সুতরাং আমাদের যেটা করতে হবে, করোনার সাথে কিভাবে সহাবস্থানে আমরা চলতে পারি সেরকম একটা মডেল তৈরি করা, এবং খুবই সূক্ষ্মভাবে দুবাই কি করলো, আমেরিকা কি করলো সেটা তাকিয়ে যদি আমি করছি, যে ওই ভাই একটা দুবাইয়ের উদাহরণ দিলেন, আরে ভাই দুবাইয়ের বেশিরভাগ মার্কেট তো হচ্ছে লিফট আছে, এসকেলেটর আছে। আমার কয়টা টোটাল মার্কেটের কত পার্সেন্টের লিফট এসকেলেটর আছে? সেখানে মানুষ যায় হচ্ছে গাদাগাদি ঠাসাঠাসি করে। আমার দেশের গ্রামে গঞ্জের হাটে বাজার, যে সমস্ত বাজার, ঢাকা শহরের 4-5টা, সারা দেশের মাত্র 10% or less than 10% মার্কেটের এই অবস্থার উপর ভিত্তি করে মডেল তৈরি করে আপনি আমার দেশের জনগোষ্ঠীকে বাঁচাতে পারবেন? ইম্পসিবল ভাই। আমাদেরকে বাস্তববাদী হতে হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মহসিন, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। মুনতাকিম আশরাফ এবং মোহাম্মদ মহসিন, আপনারা দুইজনই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে এই সংকটকালীন সময়ে আরও কিছু শঙ্কা নিয়ে আলাপ করব এবং এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়ে আপনাদের পরামর্শ চাইব। দর্শক, বিশ্বকাপে এই মুহূর্তে আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবার স্বাগত বিশ সংলাপে। আমরা বিশ সংলাপে আজ করোনার এই সংকটকালীন সময়ে কিভাবে এ থেকে উত্তরণ করা যায় এবং এর সাথে আসলে কিভাবে খাপ খাওয়ানো যায় বিষয়গুলি নিয়ে আলাপ করছিলাম। আমাদের সাথে মুনতাকিম আশরাফ এবং মোহাম্মদ মহসিন এই দুজন অতিথি হিসেবে যুক্ত আছেন। আমি জনাব মুনতাকিম আশরাফ আপনার কাছে যাব। আমরা এর আগে বিরতিতে যাবার আগে কৃষির এই সম্ভাবনার বিষয়গুলো, কৃষককে বাঁচানোর বিষয়গুলো নিয়ে মহসিন ভাই কথা বলছিলেন। মূলত এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আবার নতুন সংকট, যে কৃষক কিন্তু এখন ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং এতে এই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে পরবর্তীতে তারা যে উৎপাদনে যাবে সেই উৎপাদন কতটা ব্যাহত হতে পারে, এই জায়গায় আসলে কার কি করণীয় আছে, কি বলবেন? না, প্রথমত হচ্ছে যে মহসিন ভাইকে আমি একটু বলতে চাই, আসলে আপনারা এখানে একজন আরেকজনের প্রতিপক্ষ না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এপিসিআই এর আপনার প্রায় 480টি অ্যাসোসিয়েশন আছে এবং সারা বাংলাদেশে যতটি আপনার উপজেলা আছে, জেলা আছে, সেখানে আপনার জেলা চেম্বারের মাধ্যমে এপিসিআই যত তাড়াতাড়ি আপনার ইনফরমেশন নিতে পারে সেটা অন্য কেউ সম্ভব না। এটা হচ্ছে একটা কথা। এবং আমরা আপনার তৃণমূলে গিয়ে কাজ, আপনার তৃণমূলে আপনার ওই পুরান ঢাকাতে যে দোকান আছে সেখানে কেউ কাজ করি, আবার হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে চেম্বারটি আছে তাদের কি সমস্যা আছে সেই ব্যাপারে আমরা ইনফরমেশন দিই। প্রথমত হচ্ছে যে আমার মনে হয় মহসিন ভাই আপনার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার যেগুলি আছে সেগুলি আপনারা একটু দেখে আসতে পারলে আপনার আমার মনে হয় বেটার হবে যে আপনারা কি কি ইনফরমেশন গুলি দেওয়া আছে সেগুলি আপনি জানতে পারবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই মুহূর্তে আমি বলতে চাই যে আপনার কৃষি খাতে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু আপনার ট্রান্সপোর্ট গুলি বন্ধ আছে, সেটার কারণে আপনার দেখা গেছে যে এর মাঝখানে আপনার একটি ফলন গিয়েছিল আপনার টমেটোর ফলনটি আমরা যেহেতু আপনার ধরা যে কোল্ড স্টোরেজে আপনার স্টোর করা যায় না, এটাকে আপনার প্যাকেজিং করতে হয় অথবা পেস্টিং এর মাধ্যমে করতে হয়। তো এই পেস্টিং ছাড়া আপনার সরাসরি হয় না, সে কারণে আপনার এবার কৃষক কিন্তু আপনার টমেটোর দামটি সেভাবে পায়। কিন্তু আলু কিন্তু এবার কিন্তু আপনার কৃষকরা 3-4 বছরে আপনার যেই প্রাইসটি পায়নি সেটা কিন্তু আপনার এবার তারা কিন্তু আপনার মোটামুটি পেয়ে গেছে। কারণ জানুয়ারি থেকেই আপনার আলু যারা আপনার কৃষকরা ছিল তারা প্রায় 3 থেকে 4 গুণ প্রাইস আপনার এবার আলুটা বিক্রি করেছে এবং এবার কিন্তু আলুর প্রাইসটি আপনার মোটামুটি স্বাভাবিক আছে। এটা হচ্ছে একটা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনার এবারে হচ্ছে আপনার ধানের চাষে এবার কিন্তু আপনার বাম্পার ফলন হয়েছে এবং আমাদের ইমিডিয়েটলি আপনার আরেকটি যে ধানের মৌসুম শুরু হচ্ছে তার আগে যে আপনার ভুট্টা সহ অন্যান্য যে ফলনগুলো আছে সেগুলো কিন্তু করে ফেলতে হবে। আপনাদের জানতে হবে যে আপনার অন্য জায়গাতে আপনার যেখানে 3টা করছে, আমাদের এদিকে দেখা যায় যে কুমিল্লা সহ অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আপনার 4টা ফসল করার চেষ্টা করে বছরে। তো আমাদের এবার আপনার যেটি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে 3 থেকে 4টি ফসল আপনার মিনিমাম করতে হবে এবং যেসব জায়গাতে আপনার একটি ফসল হয় ওই জায়গাতে আপনার পানি উঠে গেলে ওখানে আপনার অন্যান্য কি কি গুলি করা যায়, যেমন ধরেন যে আপনার পানি উঠে গেলে সেখানে আপনার ভুট্টা চাষ করা যায়। তো এগুলো হচ্ছে একটা বিষয়। অলরেডি গভর্নমেন্ট আপনার বিনামূল্যে কিন্তু আপনার বীজ দিচ্ছে। হ্যাঁ, অলরেডি আপনার প্রতিটি আপনার উপজেলাতে আপনার বলা হয়েছে যে কৃষকদের আপনার যে যে প্রবলেম গুলো আছে সেক্ষেত্রে কাজ করতে। এখন এপিসিসিআই তো আর নিশ্চয়ই আপনার তৃণমূলে গিয়ে কাজ করবেন। এপিসিসি এর কাজটি হচ্ছে যে এই সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, যেমন ধরেন যে আপনার ব্যাংক গ্রোয়ার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ধান ব্যবসায়ী থেকে শুরু করে যারা যারা আছে, আমরা এই চেইনটি মেইনটেইন করার চেষ্টা করছি। এই চেইনের মধ্যে একটা জায়গাতে যদি আপনার কারো আপনার ক্ষতিগ্রস্ত অবস্থা থাকে, এন্টায়ার চেইনটা আপনি ফেল করবে। তো আমরা প্রতিটি জায়গাতে আপনার চেইনগুলিতে যাতে সুষ্ঠুভাবে আপনার তাদের ব্যবসাটি আপনার ঠিক থাকে এবং তাদের তারল্য সংকট যাতে না থাকে এবং এই টোটাল চেইনটি যাতে আপনি মেইনটেইন হয়, সেটার জন্য আপনার এপিসিসিআই প্রতিটি সময় নজর দিয়ে এবং সবার সাথে আপনার কথা বলে জায়গাগুলিতে কাজ করছে। সেখানে যদি আপনি বলেন যে আপনার এখানে প্রণোদনা আলটিমেটলি ব্যবসায়ীদের লাগবে না, আলটিমেটলি ব্যবসা বান্ধব সরকার প্লাস হচ্ছে যে আপনার এই যে আপনার ধরেন যে আপনার ব্যবসায়ীদেররা যদি আপনার এই ইকোনমিকে রান না করে তাহলে আলটিমেটলি আপনার ইকোনমি কোনোভাবেই রান হবে না। আজকে বাংলাদেশ মধ্যআয়ের দেশে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে কি ব্যবসায়ীদের। এটা মহসিন ভাই আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ মুনতাকিম আশরাফ। আপনি যে বিষয়গুলো বলছেন যে কৃষকদের জন্য আসলে একদম বীজও সরবরাহ করা হচ্ছে এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন উৎপাদনে যেতে হবে, যেভাবে পারুক, যে অবস্থানে থাকুক সবজি চাষ করতে হবে, উৎপাদন করতে হবে। আমরা জনাব মহসিন আপনার কাছে একটু যাব। মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি বলছিলাম যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং সেই সাথে আরেকটি বিষয়, পণ্য পরিবহনের সংকটের কারণে মূলত পচনশীল সবজিগুলো কিন্তু অনেক জায়গায় নষ্ট হচ্ছে আমরা দেখেছি এবং এই
পচনশীল পণ্যগুলো যেহেতু যেখানে বিক্রি হবে সেখানে আসতে পারছে না, সেখানে আবার যোগান কম থাকার কারণে দাম বেড়ে যাচ্ছে। এই যে একটা বিপত্তি তৈরি হচ্ছে, সেই জায়গায় আসলে এই পরিস্থিতিতে আসলে করণীয় কি আছে, বিকল্প কোনো কিছু করা যেতে পারে কিনা, জনাব মোহসিন? আবারও মানে বলছি যে এবিসিসিআই এক্স ভাইস প্রেসিডেন্ট যেভাবে কথা বললেন, এখানে মানে ব্যাপারটা দাঁড়ালো যে উনি করতে চাইলেন ইকোনমিতে ব্যবসায়ীরা কতখানি করেছেন, দিস ইজ ইম্পর্টেন্ট। মানে আমি ওই জায়গায় ফোকাস করতে চাইনি। আমি যেটা বলছি, উনি যেটা বলছেন যে প্রণোদনা ওনারা গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছেন, এটা ঋণ হিসাবে, এটা এমনি দান হিসাবে নেননি। আমার কথা হচ্ছে উনাদের তো এই কথাটা বলতে এক ধরনের ইতস্ততা করা উচিত যে উনারা কেন দান চাইবেন, তাইলে সাধারণ মানুষ কি চাইবে, ওই জায়গাটায় আমি কথা বলেছি। এক, দুই হচ্ছে ইকোনমিতে কার কত অবদান সেটা নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না। কথাটা হচ্ছে যে এখন ইকোনমিতে এনাফ ডিমান্ড আছে কিনা যে আপনি ব্যবসায়িক সাইডের, স্পেশালি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সাইডে অনেক প্রোডাকশনে যাবে। সেই দিকে যাওয়ার জন্য এই মুহূর্তে আমাদের সম্পদ সুষ্ঠুভাবে সমস্ত দিকে যাচ্ছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন প্রণোদনা প্যাকেজের এক জায়গায় ছিল গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার জন্য লোন। কয়টা গার্মেন্টস এ পর্যন্ত পেয়েছে, দিতে পেরেছে শ্রমিকদের মজুরি? ধরতে গেলে নাই। অর্থাৎ আপনারা ব্যবসায়ীরাই ফেলিওর সমস্ত জায়গায়। তারা পারেননি হচ্ছে শ্রমিকদেরকে একটা, আমরা যদি মুসলিম হিসাবে চিন্তা করি যে শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগে দিতে হবে, তার তো ঘাম শুকিয়ে গেছে 2 মাস আগে, আপনারা এখনো পর্যন্ত ফেলিওর। আপনারা পারেননি এনশিওর করতে, কিভাবে দিবেন সেটা পারেননি। প্রাইভেট সেক্টরের সমস্তগুলি সেক্টরে কালকে দেখেছি যে যারা প্রাইভেট সেক্টরের মেডিকেল অ্যাসোসিয়েশন আছে তারা ডাক্তারদের বেতন দিচ্ছেন, মনে হচ্ছে এটা অনুকম্পা করছেন। না, আপনারা যখন কথা বলেন তখন মনে হয় যে আপনারা সমস্ত কিছু করছেন, বাকি সবাই শুধু অনুদান পাচ্ছে। এটা কোনো ঠিক কথা হলো না। তারপরে যে ব্যাপারটা, আমরা এগ্রিকালচারকে বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে এগ্রিকালচার ন্যায্য মূল্য পাচ্ছে। ন্যায্য মূল্য আমার দেশে এগ্রিকালচারে কোন এগ্রিকালচার রিসার্চ থেকে আপনি দেখাইতে পারবেন যে কোন কৃষক ন্যায্য মূল্য কোনোদিন পেয়েছে? কয়েকটা উদাহরণ দেই, ডিসক্রিট, তারপর আপনারা মাথা রাখবেন। বেগুন কারণ বাজারে খুচরা দোকানে বিক্রি হয় 80 টাকা কেজি, পাইকারিতে বিক্রি হয় 80 টাকা পাল্লা, আর কৃষক বিক্রি করে 1 টাকা 1.5 টাকা কেজি। এখন কথা হচ্ছে যে কৃষক কোন রেট পাচ্ছে সেটা নিয়ে আপনারা কথা বলবেন। আপনারা কি সত্যিকার ভাবে, এমনকি আমাদের দেশের পত্রিকাগুলি কি সত্যিকার ভাবে খবরটা এনে দেয় যে একেবারে মানে কৃষক কত টাকা পাচ্ছে হচ্ছে এইটার জন্য, একটা পণ্যের জন্য দাম পায় না? কারণ আপনি দেখেন সরকার ধানের কেজি নির্ধারণ করেছে হচ্ছে 26 টাকা। এখন আপনারা বলেন যে 1 কেজি ধানের কস্টিং কত, উৎপাদন খরচ কত আছে? এবিসিসি এর কাছে ডাটা সত্যিকার ভাবে আছে? আমাদের দেশের যে কোনো রিসার্চ ইনস্টিটিউটের কাছে সত্যিকারের ডাটা? আপনি 100 জন কৃষককে নিয়ে আসেন, 100টা প্রতিষ্ঠানকে নিয়ে আসেন, তারা বলুক এবং কৃষক বলুক, তারপর আপনি বুঝতে পারবেন যে there are a lot of difference between reality and perception. বেশিরভাগ রিসার্চ পারসেপশনের ভিতর, ভাই কত এরকম এত খরচ হতে পারে হাইপোথেটিক্যালি তৈরি করা হয়। আমি যেহেতু ইকোনমিক্সের এবং বিভিন্ন জায়গায় এবং আমার দেশে যেভাবে রিসার্চ হয় তার কিছুটা দেখা, সেখান থেকে আমি বলছি যে এইভাবে কৃষকের কাছ থেকে আপনি যদি জানেন তাহলে দেখবেন যে কৃষকের উৎপাদন খরচ কত এবং যে দামে বিক্রি হচ্ছে তার মধ্যে কোনো ফারাক আছে কিনা। সরকার নির্ধারিত করে দেওয়া দাম হচ্ছে 26 টাকা। মূল কৃষকের, আমাদের দেশের মূল যে জায়গাটা, কৃষকের মূল টাকা যেটা আছে সেটা আছে ধানের মতো জায়গা থেকে। সেখানেই যদি তার সার্ভাইভাল না থাকে তাহলে আপনি তাকে ন্যায্যতা কিভাবে দিচ্ছেন? শুধুমাত্র আলু কয় টাকার পেয়েছে একটা অঞ্চলে কয়েকজন কৃষক, সেটার উপর ভিত্তি করে আপনি সারা দেশের সমস্ত কৃষক ন্যায্য দাম পাচ্ছে সেটাকে এনশিওর করতে পারেন? আপনারা এখন দেখেন যে ডিমান্ড এমন, সাপ্লাই চেইন ভেঙে যাওয়াই শুধু না, আপনি সাপ্লাই চেইন দিয়ে ভরায় দেন। আপনারা সাপ্লাই চেইন ঠিক করে ফেললেই ডিমান্ড যেহেতু নাই, ডিম বিক্রি হবে না, সবজি আনা বিক্রি হবে না, তারপরে হচ্ছে দুধ বিক্রি হবে না, এই সমস্ত পচনশীল জিনিসগুলি বিক্রি হবে না। এই সমস্ত সেক্টরগুলি অলরেডি যে সাফারিংস এর ভিতর আছে সেটার রিকভারি কিভাবে হবে সেগুলি নিয়ে আমাদের কিন্তু চিন্তা নেই। কারণ আমরা খাতায় কলমে বসে বসে কাজ করার চেষ্টা করি, বাস্তবের অবস্থাগুলি অনেক ক্ষেত্রেই দেখার চেষ্টা করি না যে আসলে কি হচ্ছে। আমার যে এনাফ ডিমান্ড ক্রিয়েশন যদি না করা যায় তাহলে তো এনাফ সাপ্লাই যেগুলি আছে এগ্রিকালচারে আমার টিকে রাখতে হবে এবং একই সাথে কৃষককে ওই ন্যায্য দাম সত্যিকার ভাবে যেটা তার কস্টিং, তার উপরে অন্যান্য দিকে মজুরির কথা চিন্তা, অন্যান্য দিকে তারও কিছুটা ইনসেন্টিভের কথা চিন্তা করে সেখানে মূল্যটা দেওয়া উচিত।
এইখানে দেখেন যে আমার এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে এগ্রিকালচার বেস যত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, দে আর ডুইং বিজনেস, দে আর মেকিং মানি, নট আমার কৃষক কোনো মানে আয় করতে পারছে না ভাই। আয় করছে হচ্ছে বাকিরা। যেমন 1 লিটার দুধ কিনে হচ্ছে 15 টাকা থেকে 20 টাকা দরে, সেই দুধকে আরো একটা উদাহরণ দিলাম, অথবা মিল্ক ভিটা কয়েকদিন আগে 65 টাকা লিটার প্যাকে বিক্রি করেছে, এখন 70 টাকা। সেখান থেকে যেই দই বানাচ্ছে সেটাকে 160 টাকা লিটারে বিক্রি করছে। তাহলে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, দে আর মেকিং মানি। বাট কৃষক যেটা, সে কিন্তু ওই 15 টাকা থেকে 18 টাকাই পাচ্ছে। এখন কথা হচ্ছে এটা কি ন্যায্য দাম? না ভাই, এইটা ন্যায্য দাম না। একই জিনিস বলছি, আপনারা যারা গার্মেন্টস ব্যবসায়ী আছেন, আমাদের ব্যবসায়ী, তারা যখন বলেন যে আমাদেরকে কোনো মতে দাম দিয়ে, মানে যারা বড় বড় বায়ার তারা নিয়ে গিয়ে অনেক দামে বিক্রি করছে। একই জিনিস আপনার ক্ষেত্রে বড়, আমাদের যে গ্লোবাল ইকোনমিক যে ল্যাডার আছে, তার উপরের স্তরে যে আছে, সেই উপরের স্তর থেকে আপনি যে বিহেভটা পাচ্ছেন, আপনার কাছ থেকে আমার দেশের কৃষকও যে বিহেভ পায়। আমি জাস্ট এই কথাটা মানে বুঝানোর জন্য এই এত কিছু বলার চেষ্টা করলাম, যে ন্যায্যতার প্রশ্ন আপনার কাছে যেটা ন্যায্য, সেটা আমার কাছে ন্যায্য নাও হতে পারে। এটা একটা জনাব মোহাম্মদ মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এই প্রোগ্রামের একটু বিরতি নিব। আপনারা দুইজন আমাদের সাথে যুক্ত আছেন, মুনতাকিম আশরাফ এবং মোহাম্মদ মহসিন, আপনারা দুইজন যুক্ত থাকুন। আমরা ছোট্ট একটি বিরতি নিব। দর্শক, বিশ সংলাপে এই মুহূর্তে আরো একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতি পর আবার স্বাগত। বিশ সংলাপে আমরা মূলত করোনাকালীন এই সময়ে করোনার সংকট এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে মুনতাকিম আশরাফ এবং মোহাম্মদ মহসিন দুজন অতিথি যুক্ত আছেন। আমি এই পর্যায়ে জনাব মুনতাকিম আশরাফ আপনার কাছে একটু যাব। আমরা অনুষ্ঠানের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। জনাব মহসিন যে বিষয়টি বলছিলেন, যে একটা পয়েন্ট তিনি বলেছেন যে করোনা যেহেতু যদি দীর্ঘায়িত হয়, এর সাথে আসলে সহ অবস্থানে থেকে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজন। সেই ক্ষেত্রে আসলে আপনাদের এফবিসিসির পক্ষ থেকে কোনো ধরনের চিন্তাভাবনা করা হয়েছে কিনা? আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি ধরনের চিন্তা করছেন যে এই সহ অবস্থান আসলে এই অ্যাডাপ্টেশনের জায়গাটা কিভাবে বিল্ড আপ করা যায়? জনাব মুনতাকিম আশরাফ। করোনা ভাইরাস অনেক করতে যে আমাদের এটি অথবা এর মাঝখানে চলে যেতে পারে, আবার অনেকে বলছে যে আপনি এটি 2 থেকে 3 বছর আপনার থাকতে পারে। সো আপনার স্টিগলিস, আপনার অর্থনীতিবিদ এবং আপনার অমর্ত্য সেন যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আমরা পৃথিবী যদি 6 মাস যদি এরকম লকডাউন অবস্থার মধ্যে থাকে, তাহলে এটি আপনি রিকভার করতে মিনিমাম আপনার 3 বছর লাগবে স্বাভাবিক অবস্থার মধ্যে আসতে। তো বিষয়টা হচ্ছে যে আপনার ইকোনমি অবশ্যই আপনার রান আউট করতে হবে। স্পেন কিন্তু এত খারাপ অবস্থার মধ্যেও আপনার কিন্তু ওরা কিন্তু লকডাউন করেন। আপনার আমেরিকার বিভিন্ন স্টেট কিন্তু এখন আপনার ওরা আন্দোলন করছে আপনার যে ওদের লকডাউন থেকে ফেলার জন্য। চায়নাতে ওরা কিন্তু এখন আপনার এই করোনার সাথে ফাইট করে কিভাবে সামনের দিকে চলতে হবে সেই প্রসিডিউরে কিন্তু আপনার চলা শুরু করেছে। হ্যাঁ, তো আপনার ভিয়েতনামের কাছ থেকে আপনার ভিয়েতনামে আপনার আপনি সিঙ্গাপুরের পরে আপনার থার্ড আপনার ভিয়েতনামে এফেক্ট হয়েছে। তখন আপনার ওখানে 244 জন এফেক্ট হয়েছিল, তার মধ্যে 222 জনই আপনি রিকভার করেছে, একজনও মরে। আজকে 3 থেকে 4 মাসের মধ্যে ভিয়েতনামের কিন্তু আপনার একটা মানে ওরা যেভাবে আপনার করেছে সেটা কিন্তু খুবই সিম্পল, সোশ্যাল ডিস্টেন্সিং সহ আপনার যেভাবে ওরা গাইডলাইন করে ফলো করেছে, এরকম কিন্তু বিভিন্ন দেশের কিন্তু আপনার এক্সাম্পল আছে। আপনি যদি সেনেগালে দেখেন, সেনেগালে কিন্তু আপনার আফ্রিকার কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো আপনার ওরা ভালো ইমপ্রুভমেন্ট দেখাতে পেরেছে। ওদের কোনো ভেন্টিলেটর নেই, ওদের কোনো টেস্টিং ফ্যাসিলিটিস নেই। ওরা $1 আপনার ধরেন যে টেস্টিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে 3D প্রিন্টিং এর মাধ্যমে আপনার ধরেন যে ভেন্টিলেটর $8 এর মধ্যে বানিয়ে ওরা কিন্তু মোটামুটি আফ্রিকার মধ্যে সবচেয়ে ভালো অবস্থান দেখাতে পেরেছে। সো আমাদের বাংলাদেশে আপনার পার স্কয়ার কিলোমিটারে 50,000 মানুষের বসবাস। এখানে আমাদের সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করাটা একটু টাফ। তো আমাদের যেটা করতে হবে যে প্রপার প্ল্যানিং, যে আমরা যদি 2 মাস পর থেকে যদি আমরা
বিজনেস শুরু করতে হয়, আমাদের ওভারঅল ইকোনমিকে যদি আমরা রান ডাউন করতে হয়, তাহলে আমাদের প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আমাদের নামতে হবে। তো এটাই হচ্ছে কি যে আমার আহ্বান, যে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে যদি আমরা নামতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সামনের দিকে হয়তো আমরা ইনফেক্টেড হবে, কিন্তু সেই ইনফেকশন আমরা বিভিন্ন ভাবে, এখন যেমন ধরেন যে আপনার 6000 টেস্টিং হচ্ছে, সেই টেস্টিংটা আপনার 6000 এর জায়গায় 10,000 এ চলে যেতে হবে, 10,000 এর জায়গায় আপনার 20,000 এ চলে যাবে। যত বেশি আপনার আমরা ট্রেস আউট করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে আপনার এখানে এই পরিমাণ ইনফেকশন আছে, আমরা তাদেরকে আইসোলেটেড করে আবার আমাদের ইকোনমিতে আপনার ধরেন যে আলাদাভাবে আপনার করতে হবে। তো এই বিষয়গুলি আপনার সবকিছুই সরকার এবং ব্যবসায়ী এবং সাধারণ জনগণ তিনজনের সমন্বয়ে আপনার একটি যদি আপনার রান করানো যায়, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। ধন্যবাদ জনাব মুনতাকিম আশরাফ। আমি মোহাম্মদ মহসিন আপনার কাছে একটু যাব। মূলত মুনতাকিম ভাই যে বিষয়টি বলছিলেন যে সমন্বিত উদ্যোগ নিয়ে যদি কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া যায়, তাহলে কিন্তু এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা যাবে। একটা সংকট কিন্তু এর মধ্যে হয়েই যাচ্ছে, হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, বিশেষজ্ঞরা। সেটি হচ্ছে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এর মধ্যে, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকে ছাঁটাই হচ্ছেন, অনেকে চাকরিচ্যুত হচ্ছেন, অনেক উদ্যোক্তা ঝরে যাওয়ার একটা শঙ্কা তৈরি হচ্ছে। প্রায় 2 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে আসবে। সেক্ষেত্রে সামনের দিনগুলোতে আবার সেই আমাদের এই বর্তমান অবস্থানে ফিরে আসার জন্য বা পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, এই মুহূর্তে কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন জনাব মহসিন? দেখেন, এটা তো একেবারে বাস্তব যে আমাদের দেশের মানে সামগ্রিকভাবে যে অ্যাগ্রিগেট ডিমান্ড সেটা কমে গেছে, যেহেতু ক্রয় ক্ষমতা কমে গেছে। এখন এটাকে একই অবস্থায় রাখা হয়তো সম্ভব না, কিন্তু কাছাকাছি লেভেলে রাখার একটা উপায় হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে ডাইরেক্ট অর্থ প্রদান করা, টাকা দেওয়া। এবং এটা নিয়ে আমরা দেখেছি যে এই টাকাটার যোগান কিভাবে আসবে। সেক্ষেত্রে আমাদের অনেক ইকোনমিস্টদের ভিতরে, এবং আমার একজন রেসপেক্টেড ইকোনমিস্ট গত বছর নোবেল প্রাইজ পাওয়া অভিজিৎ ব্যানার্জি পর্যন্ত বললেন যে হেলিকপ্টার মানে গভর্নমেন্টকে টাকা চেপে দিতে। কিন্তু উনি যে সেন্সে বলেছেন আমেরিকান ইকোনমির মতো ইকোনমি থেকে চিন্তা করে, এবং উনি একজন ম্যাক্রো ইকোনমিস্ট না, একটু বলে রাখি যে উনি যেভাবে বলেছেন থেকে আর কি, যে টাকা চেপে দেওয়ার জন্য, আমাদের দেশে এই টাকা ছাপাটার পরিণতি হবে অতি অতি ভয়ঙ্কর। আমরা এটা চিন্তাও করতে পারছি না, কারণ সেই ইকোনমি টাকা চেপে টাকা দিতে পারে আর টাকার ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। বাংলাদেশে টাকার ইন্টারন্যাশনাল কোনো ভ্যালু নেই। ডলার যত চেপে বা ইউরো যত চেপেই তারা দিক না কেন, আপনি তাদের নিজের ইকোনমি ক্ষতি করা ছাড়াও তাদের ইকোনমি ক্ষতি করার সাধ্য আপনার নাই। কিন্তু বাংলাদেশে যদি আমরা টাকা চেপে এই কাজটা করতে যাই, তাহলে অবশ্যই আমরা ভয়ানক ইনফ্লেশনের মধ্যে পড়ব, এবং এই যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতা আরো অনেক কমে যাবে, এবং আমরা এত অতলের দিকে ধাবিত হব যে এখান থেকে উঠে আসা দুঃসাধ্য হয়ে যাবে। তো এটা বললাম এই জন্য যে মিনসটা আগে একটু বলে নিলাম, কিন্তু বলছি যে ডাইরেক্ট টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে সরাসরি। অন্য দিয়ে কাজ হবে না। আপনি একটা মানুষের কি দরকার, সেই দরকারটা আপনি জানেন না, সুতরাং তার কাছে টাকা দেন, সে সেটা দিয়ে ডিসাইড করবে যে সে কি কিনবে। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, যে টাকা ডাইরেক্ট প্রদান করতে হবে, নগদ সহায়তা প্রদান করতে হবে গরিবদের, যারা কষ্টে আছেন তাদের, এবং এটার একটা লম্বাকালীন ফান্ডিং এর ব্যবস্থা তৈরি করতে হবে। এখন ফান্ডিংটা কিভাবে হতে পারে, এটা একটা বড় জিনিস হচ্ছে সরকারকে অনেক আনপ্রোডাক্টিভ কাজের ছাঁটাই করতে হবে, এবং সরকার যদি মনে করে এই সময়ে বড় আকারে একটা বাজেট করলে, চমকপ্রদ কিছু দেখালে আমার জনপ্রিয়তা বাড়বে, আমি বলবো এটা ভুল। আপনি যদি এই সময়ে অত্যন্ত ভালো কাজ করতে পারেন, আপনাদের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে শুধু এই কাজটুকু করার জন্য। ধন্যবাদ জনাব মোহাম্মদ মহসিন। আমরা অনেকগুলো বিশ্লেষণ আপনার কাছ থেকে নিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো বিষয় আপনি তুলে ধরেছেন। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আছি। আমরা জনাব মহসিন আপনাকে আর সময় দিতে পারছি না। জনাব মুনতাকিম আশরাফ, আপনি জাস্ট সংক্ষেপে একটু যদি অ্যাড করতে চান মহসিন ভাইয়ের সাথে, যে এই করোনার ক্রান্তিকালীন সময়টা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা এই সময়টাকে ধরে রাখার জন্য, মানে আর্থিক অবস্থা ঠিক রাখার জন্য আর কি করা যেতে পারে, একদম সংক্ষেপে বলবেন মুনতাকিম আশরাফ। আমার প্রথমত কথা হচ্ছে যে আপনারা আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে, এবং আপনার
মানে যে কোনো নীতিমালা অথবা যে কোনো কিছুতে আপনার কোনো কিছু কাজ করবে না আমরা যদি ঐক্যবদ্ধ না হই। আমাদের আপনার লকডাউন বলেন আর আপনার ধরেন যে ইকোনমিতে আপনার গভর্নমেন্টই বলেন যত কিছুই দেখ, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, এটা কিন্তু একটা যুদ্ধ। হ্যাঁ, এবং আমরা এমন একটি জিনিসের সাথে যুদ্ধ করছি যেটাকে আমরা দেখতে পারি না। সো আমাদের এখানে সবাই ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের এই দেশটাকে বাঁচানোর জন্য আমাদের কি কি করা দরকার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব মুনতাকিম আশরাফ এবং মোহাম্মদ মহসিন। আপনারা দুজনই একসাথে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করার কথা বলেছেন এবং বলেছেন যে প্রান্তিক মানুষের কাছে নগদ সহায়তা দিলে এই মুহূর্তে তারাও বেঁচে যাবেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণ কিছুটা হলেও সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, জনাব মুনতাকিম আশরাফ এবং মোহাম্মদ মহসিন, আজকে আমাদের বিশ সংলাপে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের বিশ সংলাপ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।